ভালো খেললে যেমন দর্শকরা মাথায় তুলে নাচে, খারাপ খেললেও আবার মাটিতে নামায়, ঠিক তেমনি পারফরমেন্স দেখেই ক্রিকেটারদের স্যালারি দেওয়ার পরামর্শ সাবেক অধিনায়ক রকিবুল হাসানের। ব্যাটিংয়ে কেন এমন ভরাডুবি? পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম জানিয়েছেন, ঘরোয়া ক্রিকেট লিগ উন্নতি ছাড়া বিকল্প কোনো পথ নেই বিসিবির। দুবাই থেকে সাইফুল রূপকের রিপোর্ট। খেলবে এরকম বসে বসে এত টাকা পেয়ে যাচ্ছে, 8 লাখ টাকা পায়, 9 লাখ টাকা। ও জানে আমি যে খেলি বা না খেলি আমি টাকা পাই। যখন পারফরমেন্স বেসড স্যালারিটা করে দিবেন তখন দেখবেন দৌড়ঝাঁপ লেগে গেছে। সাবেক অধিনায়ক রকিবুল হাসানের এই কথাটা অনেকের ভালো লাগতে পারে, অনেকের ভালো নাও লাগতে পারে। তবে বাংলাদেশ ক্রিকেটারদের, বাংলাদেশ ক্রিকেট দলের ভালো পারফরমেন্স পেতে চাইলে ক্রিকেট বোর্ডের কিছু একটা তো করতে হবে, নতুন একটা আইন কিংবা সিস্টেমটা পাল্টে ফেলতে হবে। কিন্তু সেই সময় সেই সুযোগ কি ক্রিকেট বোর্ডের কর্তাদের আছে? সবাই তো নির্বাচনকে কেন্দ্র করেই আছে, নির্বাচন নিয়েই যত মাথা ব্যথা তাদের। ওয়াসিম আকরাম পাকিস্তানের লেজেন্ডারি ক্রিকেটার, বাংলাদেশ যে পাকিস্তানের বিপক্ষে একদম বাজেভাবে হারলো তারপর তিনি কথা বলেছেন। তিনি বলেছেন ক্রিকেটারদের উন্নতি চাইলে ফার্স্ট ক্লাস এবং ঘরোয়া ক্রিকেটে আরও বেশি নজর দিতে হবে ক্রিকেট বোর্ডের কর্তাদের। You have to focus on your first class red ball cricket. From there you'll get the proper batters, and I think that's the cure. I've been saying it for years and years because I follow Bangladesh cricket wherever, whenever, from since I came there in '94 and played for Rabani, the good old days. So yeah, focus on first class cricket. সপ্তাহ তিনেক আগে খালেদ মাহমুদ সুজন একটা কথা বলেছিলেন যে হিতের বিপরীত যেন না হয়। এই ক্রিকেটাররা তো ছক্কা মারতেই পারে, এই টেকনিকে যে পরিবর্তন বা তাদের যে নতুন করে স্বপ্ন দেখানো হচ্ছে, পাওয়ার হিটিং কোচ যে স্বপ্নটা দেখাচ্ছে, যেইভাবে তাদের ব্যাটিংয়ে একটু পরিবর্তন আসছে, সেটা কি হিতের বিপরীত হয়ে যায় কিনা? খালেদ মাহমুদ সুজনের কথাটাই হয়তো একদম মিলে গেছে, কারণ এশিয়া কাপে যাদের কাছে স্বপ্ন দেখেছিল ভক্তরা, টিম ম্যানেজমেন্ট, সেই ক্রিকেটাররা মোটা দাগে ব্যর্থ হয়েছে। পাকিস্তান ম্যাচে বেশিরভাগ আউটই কিন্তু আমরা দেখেছি যে বাউন্ডারি লাইনের সামনে বা আশপাশে ক্যাচ দিয়ে ফিরেছে। হয়তো জুলিয়ান উডের ক্লাসগুলোই হিতের বিপরীত হয়ে গেছে। Attack of Pakistan, one of the best bowling attacks. Shaheen bowled well. It was just they played some silly shots, unfortunately, and you obviously miss your captain, who was in great nick wholly around. He got injured. You can't control it, but a couple of your main batters played some very average shots, and I think that's where you lost the game. এশিয়া কাপে ফাইনাল খেলার স্বপ্ন, ট্রফি জেতার স্বপ্ন নিয়েই ক্রিকেটাররা এই মরুর বুকে এসেছিল। 6 ম্যাচ শেষে 3টা জয়, 3টা হার। অঘোষিত সেমিফাইনালে যে বাজে ব্যাটিং, বাজে ফিল্ডিং, সেটা কিন্তু সবাইকে আরও বেশি ডিমোরালাইজ করে দেবে। সামনেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ, টি20 সিরিজ দিয়ে শুরু অক্টোবরের ফার্স্ট উইকে। বাংলাদেশ কি এই বিপর্যয় থেকে, যেভাবে সোশ্যাল প্ল্যাটফর্মে নানাভাবে সমালোচনা হচ্ছে, তাদের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠছে, এই ধারায় কি আসলে আফগানিস্তান সিরিজও দেখা যাবে নাকি ভিন্ন কিছু দেখা যাবে রাশিদ নবীদের এগেনস্টে? সাইফুল রূপক, 71, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। বাজে গেম প্ল্যানিং, ম্যাচ রিড করার ক্ষমতাও সীমিত। টাইগাররা অঘোষিত বোলিং দিয়ে মন জিতলেও এশিয়া কাপে টাইগার ব্যাটিং ডিপার্টমেন্টে মোহাম্মদ আশরাফুলের কাঠ গড়ায়। একাদশ সিলেকশন অ্যাশকে হতাশ করেছে জাকের আলীর ক্যাপ্টেন্সি আর ব্যাটিংও। নাহিয়ান বিন জসিম জানাচ্ছেন বিস্তারিত। মেহেদির অ্যাভারেজ হলো 11 এবং স্ট্রাইক রেট 100। তো 11 একটা অ্যাভারেজ প্লেয়ারকে আপনি স্টাবলিশ করতে চাচ্ছেন 4 নম্বরে। তো আপনারা জেনুইন ব্যাটসম্যানকে যদি পাওয়ার হিটার বানিয়ে ফেলেন তাহলে তো এটা ওর দোষ না, আপনাদের দোষ। 3-4 বছর ধরে দেখছি যে কিছু না কিছু হলেই যারা ডোমেস্টিকেও ক্যাপ্টেন্সি করেন না তাদেরকে আপনারা ইন্টারন্যাশনাল ক্যাপ্টেন বানিয়ে দিচ্ছেন। চোখে সানগ্লাস, মাথায় লম্বা চুল, এক কথায় ড্যাশিং লুক। জাকেরে মুগ্ধ ছিলেন গুরু জুলিয়ান উড। না, এমন মারকাটারি অ্যাটিটিউডের কারণে না, জাকেরের পাওয়ার হিটিং অ্যাবিলিটিতেই মুগ্ধ ছিলেন এই ইংলিশ কোচ। উডের প্রিয় ছাত্র, পেয়েছিলেন আইসম্যান উপাধিও। হাতুড়ি কি প্রো ভেলোসিটি, পাওয়ার হিটিংয়ে উডকে রীতিমতো ঝলক দেখিয়েছিলেন জাকের আলী। অথচ এশিয়া কাপে 66টা বল খেলে একটাও ছক্কা হাঁকাতে পারেননি। দলের ব্যর্থতায় যাদের দায় বেশি, মোটা দাগে জাকের আলী সেখানে A+ ক্যাটাগরির। হতাশ করেছেন ক্যাপ্টেন্সি, কিপিং আর ব্যাটিং 3 ভূমিকাতেই। এটা তো পাওয়ার হিটার আপনারা বলছেন, ও তো নিজেকে বলছে না যে আমি পাওয়ার হিটার, হলো জেনুইন ব্যাটসম্যান। তো আপনারা জেনুইন ব্যাটসম্যানকে যদি পাওয়ার হিটার বানিয়ে ফেলেন তাহলে তো এটা ওর দোষ না, আপনাদের দোষ। ও হয়তোবা কিছু কিছু ম্যাচে ভালো করেছে, কিন্তু এখনও ইন্টারন্যাশনাল ক্রিকেটে রেগুলার ভালো করতে হলে আপনাকে সময় দিতে হবে প্রচুর। লাস্ট ম্যাচে কিন্তু আমাদের পাওয়ার হিটিংয়ের কোনো প্রয়োজন ছিল না, জাস্ট বল টু বল। অ্যাজ এ ক্যাপ্টেন আমার মনে হয় যে তার আরেকটু দায়িত্ব নেওয়া উচিত ছিল। 3-4 বছর ধরে দেখছি যে কিছু না কিছু হলেই যারা ডোমেস্টিকেও ক্যাপ্টেন্সি করেন না তাদেরকে আপনারা ইন্টারন্যাশনাল ক্যাপ্টেন বানিয়ে দিচ্ছেন।
খুব ইজি হয়ে যাচ্ছে যে ক্যাপ্টেন হওয়াটা বাংলাদেশে। এটা আসলে যারা করছেন আমি জানি না যে ওনারা কোন থিঙ্কিংয়ে করেন এই কাজগুলো। পাকিস্তানের বিপক্ষে অঘোষিত সেমিফাইনাল, অথচ গেম অ্যাওয়ারনেস কিংবা ম্যাচ সিচুয়েশন রিড করতে পারার ছিটে ফোঁটাও দেখা যায়নি। কেন সোহানের এমন এলোমেলো ব্যাটিং? কেনই বা 4 নম্বরে নামলেন শেখ মেহেদী? মাত্র 135 রান তাড়া করতে নেমে কেনই বা ব্যাটারদের এমন তাড়াহুড়া? সবই যেন বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য ঘেরা। শেখ মেহেদীর অ্যাভারেজ হলো 11 এবং স্ট্রাইক রেট 100। তো 11 একটা অ্যাভারেজ প্লেয়ারকে আপনি স্টাবলিশ করতে চাচ্ছেন 4 নম্বরে, আপনার রেগুলার দেখা যাচ্ছে যে তারা 4 নম্বরে পাঠাচ্ছেন, এটার কোনো মিনিং। দেখেন, একটা প্লেয়ারকে আপনি এক ম্যাচ খেলাবেন, তারপরে আবার 2টা ম্যাচ ড্রপ দিয়ে আবার নিয়ে আসবেন। যেহেতু আমার মনে হয় যে নুরুল হাসান সোহানকে যদি আপনি খেলাবেনই আজকে, আমার মনে হয় যে ইন্ডিয়ার সাথে ম্যাচটা খেলালে তাহলে আরও বেটার প্র্যাকটিসটা তার জন্য হতো। একটা প্লেয়ারকে যখন আপনি কনফিউজ করে দিবেন তখন পারফরমেন্স করাটা ডিফিকাল্ট, তার ন্যাচারাল ক্রিকেটটা কখনোই আসবে না। আমরা জানি বাংলাদেশের সেরা উইকেট কিপারদের মধ্যে একজন, তাকে যখন আপনি টিমে নিয়েছেন আপনি তাকে তার পজিশনে কাজ করতে দিতে হবে। তাকে আপনারা কিপিং না দিয়ে আমরা তাকে ফিল্ডিং করালাম, কাভারে একদম ইজি ক্যাচটা ড্রপ করেছেন, ওই জায়গায় কিন্তু সে মেন্টালি ডাউন হয়ে গিয়েছে। 44 অ্যাভারেজে 178 রান, দারুণ একটা এশিয়া কাপ কাটিয়েছেন সাইফ হাসান। তারপরও তার এমন অসহায় চাহনি বাকিদের ব্যর্থতায়। অভিষেক শর্মার ছক্কা 17, সাইফের 12, এখন পর্যন্ত টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ। তবে সব ছাপিয়ে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ক্যাপ্টেন লিটনকে বড্ড বেশি মিস করেছেন মোহাম্মদ আশরাফুল। ডেফিনেটলি লিটন লাস্ট 3টা সিরিজ ধরে যেভাবে ব্যাটিং করছেন এবং লাস্ট 4টা সিরিজ ধরে যেভাবে ক্যাপ্টেন, ও খুবই চমৎকার ক্যাপ্টেন, প্রোঅ্যাক্টিভ ক্যাপ্টেন, অসাধারণ ক্যাপ্টেন, এবং তার ব্যাটিংটা আমরা মিস করেছি ডেফিনেটলি। নাহিয়ান বিন জসিম, 71। 22 গজে 11 জন ক্রিকেটার নিজেদের তৈরি করতে হাড় ভাঙা পরিশ্রম করেন, তবে ওই খেলাটাকে তো নিজেদের অস্তিত্ব দিয়ে ভালোবাসেন কোটি সাধারণ মানুষ। দিন শেষে সমর্থকরা ক্রিকেটের কাছে কি পেলেন সেটা বড় প্রশ্ন বটে, তবে খেলোয়াড় থেকে দর্শক সবাই তো ওই লাল সবুজের পতাকার নিচে এসেই দাঁড়ায়, আবার দিন শেষে ওরাই ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধি। রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ ক্রিকেট টিম আর আমার বন্ধুর রাশি সেম, আমার বন্ধুরও একদম বিয়া হওয়া পথে গিয়ে 12 ঘন্টা ডিউটি করে এখানে খেলা দেখতে আসছি। এটা কি খেলা ভাই? 139 রান টার্গেট 20 ওভারে, এটা কি খেলা? আমরা এখানে আসার জন্য অনেক কষ্ট করছি। আমরা আসছি রাসুল কাইমা থেকে, এখানে 3 ঘন্টা গাড়ির জ্যামের মধ্যে পড়েছিলাম। 3 ঘন্টা আমরা ডিউটি শেষ করে এখানে খেলা দেখতে আসি। ওরা কি মনে করে? ওরা আমাদের আবেগ নিয়ে খেলে, আমরা ওদের থেকে বেশি সিরিয়াস থাকি। এমনও দিন আসে বাঘেদেরও কান্না পায়, প্রবল প্রতাপশালী বেঙ্গল টাইগারও কখনো কখনো হেরে যায়, থাবার জোর কমে এলে করে অসহায় আত্মসমর্পণ। কিন্তু বনের বাঘের চেয়ে ক্রিকেটের টাইগারদের এই যন্ত্রণাবোধ হয় একটু বেশি। প্রতিটা বিশ্রী পরাজয়ের পর ওদের শুনতে হয় এই কথাটা, বাংলাদেশ ক্রিকেট দল 22 গজে ক্রিকেটটা ঠিকঠাক খেলতে পারে না, ওরা বরং তাই কোটি মানুষের আবেগ নিয়ে খেলে। বাঙালির আবেগ নিয়ে খেলাধুলা এই তল্লাটে অবশ্য কম হয়নি। সেই মোঘল পাঠান জামানা থেকে ইংরেজ আর পাকিস্তান আমল শাসক শোষক হয়ে ওঠার পথে লক্ষ কোটিবার হাজার কোটি উপায়ে এই বাঙালির আবেগ নিয়ে খেলেছে, ধোঁকা দিয়েছে, আবেগের সাগরে বুঁদ করে নিজেদের থলে ভরেছে, আখেরও গুছিয়েছে, উন্নত বিদেশ বিভুঁয়ে গড়েছে নিজেদের বসত বাড়ি। চোখের সামনে হরিলুট হয়েছে ব্যাংক, সবার চোখ খোলা ছিল, কিন্তু আবেগের সাগরে বুঁদ হয়েছিল বলেই সেসব কেউ দেখেনি। গতকালের খালেদ মাহমুদ সুজন থেকে আজকের তাসকিন কিংবা শামীম পাটোয়ারি বা জাকের আলী অনিক স্রেফ মাঠের খেলায় হেরে গেছে বলেই কি সেটা আবেগ নিয়ে খেলার মতো অপরাধ? প্রতিবারের মতো আমাদেরকে হতাশা করতেছে বারবার, যেটাই চাইছি ওটা আমাদেরকে কখনোই দিতে পারে নাই আজ পর্যন্ত। অনেকবার আমরা এরকম 2014 সালে 12 সালে যতবারই আমরা ফাইনাল খেলার জন্য গেছি, কখনোই নিতে পারে না ভাই। 22 গজে 16 কোটি মানুষের প্রতিনিধি হওয়া তো সহজ কাজ নয়। ও পর্যন্ত গিয়ে দাঁড়াতে কাঠ খড় পোড়াতে হয়েছে বহু, কিন্তু যে দর্শক ওই 11 জনকে সমর্থন করতেই হয়তো 2 দিনের কাজ এক রাতে সেরেছে।
মায়ের কাছে পাঠাতে হবে বলে এ মাসের জমানো টাকা স্টেডিয়ামে আসা যাওয়া আর টিকিট কেনায় খরচ করে ফেলেছে প্রবাসী শ্রমিক ছেলেটা। জীবনের হাজার বিড়ম্বনা কয়েক মুহূর্তের জন্য ভুলে গেছে ওই মধ্যবয়সী মানুষটা। স্রেফ সাইফ হাসান ছক্কা মেরেছে বলেই। বাকিদের মতো এই রেমিটেন্স যোদ্ধারাও নিজেদের অস্তিত্ব দিয়ে ভালোবেসেছে ক্রিকেটকে, বাংলাদেশের প্রতিটা ক্রিকেটারকে। মরুভূমি ঘেরা অচেনা স্টেডিয়ামের গ্যালারিকে করে তুলেছে লাল সবুজের হোম গ্রাউন্ড। আজ যারা ঘৃণার কথা বলছেন চোখে জল নিয়ে, তারা আসলে আরও বেশি ভালোবাসছেন ওই ক্রিকেটারদের। আজ যে দাবি নিয়ে একে ওকে দল থেকে বাদ দিতে বলছে, তারা আরও কাছে টানছে খেলাটাকে। কারণ নিছক একটা খেলার স্কোর কার্ড হৃদস্পন্দনে পার্থক্য গড়ে দিচ্ছে বিস্তর। এই খেটে খাওয়া সাধারণ বাংলাদেশি মুখে হয়তো আজ মুখ ফিরিয়ে নেয়ার কথা বলছেন, কিন্তু লিটন, সোহান, তানজিম সাকিবরা লিখে রাখতে পারেন আরও একটা ছক্কা মারুন শুধু, কিংবা দারুণ এক ইয়র্কারে তুলে নিন প্রতিপক্ষের উইকেট। ওরা ফের এসে বসবে টিভি সেটের সামনে। শুধু আপনি আর আপনারা খেলছেন বলেই ভুলে যাবে জীবনের বাকি সব কিছু। রাগ ক্ষোভের প্রকাশ কিংবা আনন্দের আতিশয্যে বাংলাদেশ বাংলাদেশ বলে গলা চিরে ফেলা, এসব বাঙালির মুড সুইং নয়, বরং ভালোবাসা প্রকাশের ভিন্ন ভিন্ন মাধ্যম। এই প্রতিটা সমর্থক দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম ক্রিকেটকে এভাবেই ভালোবেসে এসেছে, ভবিষ্যতেও বাসবে। কিন্তু দিন শেষে প্রশ্ন হলো, ক্রিকেটাররা কি সেই ভালোবাসার মর্ম বুঝবেন? হবেন কি আরেকটু দায়িত্বশীল? খালিদ জামিল, ৭১। সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশেই হতো বিসিবি নির্বাচন, তবে এবার আর সেই সুযোগ নেই। সবকিছু হবে নতুনভাবে। আলোচনার টেবিল গরম হলেও কাজ আগাচ্ছে পরিকল্পনা অনুযায়ী। সরকারের পক্ষ থেকে থাকবে সব ধরনের সুযোগ সুবিধা। আইসিসির নিয়ম মেনে হবে ইলেকশন। ক্রীড়া উপদেষ্টার বক্তব্য, আসলেই কি শেষ হচ্ছে টেনশন? বিস্তারিত জানাচ্ছেন আবু নাইম। এশিয়া কাপ আলোচনাও কিছু ক্ষেত্রে ঢাকা পড়ে গিয়েছিল বিসিবির নির্বাচনের আলাপে। বোর্ড থেকে আদালত পাড়া জিম্মিও করা হয়েছিল ক্লাব কর্মকর্তাকে। সেসব নিয়ে সরকারের ভাবনাটাই বাকি। সরকারের হস্তক্ষেপ চলবে না, তাই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এত কিছুর পরেও সেখানে শুধুই অবজার্ভের ভূমিকায়। নির্বাচন মানেই তো মুখোমুখি অবস্থা। নির্বাচন যদি আপনি মনে করেন যে প্রতিদ্বন্দ্বিতা হবে না, মুখোমুখি অবস্থা হবে না, তাহলে এটা তো ঠিক না। না, একটা জিনিস হচ্ছে, দেখার বিষয় হচ্ছে আমরা পক্ষপাতহীন এবং একটা অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে কিনা সেটা নিশ্চিত করাটা প্রয়োজন। এখন পর্যন্ত সোফার আমি দেখছি ঠিক আছে। দেশের ক্রিকেটে এমন নির্বাচনী আলাপ বোধহয় কখনোই হয়নি, তবে সেসবও যে ভ্যালিড সেটিও ক্রীড়া উপদেষ্টা বলেছেন। কিন্তু বড় প্রশ্ন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইলেকশনে সরকারি কোনো হস্তক্ষেপ হচ্ছে না তো? আপনারা দেখেছেন যে সবাই বলে থাকে যে ক্রীড়া সংস্থা থেকে মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করেছে কারা। তো মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করলে তো প্যাটার্নটা আপনারা বুঝতে পারতেন যে কোথাও যদি আমার পরিচিত কেউ বা আমার কোনো আত্মীয় বা আমার কোনো মনে করেন, অনেকে বলে যে আমি কোনো পলিটিক্যাল পার্টির সাথে অ্যাফিলিয়েটেড, তারা যদি কেউ আসতো তাহলে আপনি বলতে পারতেন। সব জায়গা থেকে ক্রিকেট সংশ্লিষ্ট লোকজনকে, ক্রীড়া সংস্থার লোকজনকে আনার চেষ্টা করেছে, যাদেরকে আমি চিনিও না। নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সরকারের তরফ থেকে সেই চেষ্টাই আছে। তবে শঙ্কার কথা জানাতেও ভোলেননি আসিফ। হেরে যাওয়া পার্টি আঙুল তুলতে পারে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে, তবে গণতন্ত্রের সৌন্দর্য এখানে সব অভিযোগই খতিয়ে দেখা হবে। এক কথায় সরকারের কঠোর নজরদারিতে থাকছে বিসিবির ইলেকশন। তবে হস্তক্ষেপের কোনো সুযোগ নেই, উপদেষ্টা আসিফ মাহমুদ অন্তত তাই বলেছেন। হারার কোনো সম্ভাবনা থাকে বা হেরে যাবে মনে করে, এটা কোনো নির্দিষ্ট কাউকে আমি বলছি না, সবাই তাদের নির্বাচন নিয়ে একটা প্রশ্ন চলার থাকে। তবে আপনারা এবং আমরা দেখব যে সেটার মেরিট আছে কিনা। বিগত দিনের বোর্ড ইলেকশনের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন আসিফ। সাবেক প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই নড়ত সব কলকাঠি। ভয়াবহ সেই ফ্যাসিস্ট সংস্কৃতি থেকে কি বেরিয়ে আসতে পেরেছে বাংলাদেশ? সরকার সেই ব্যাপারে আত্মবিশ্বাসী। ছোটখাটো ব্যাপারগুলো সমাধানের প্রক্রিয়া চলছে। আর সবচেয়ে স্বস্তির খবর, বড় কোনো দুর্ঘটনায় বিসিবি নির্বাচনকে ঘিরে পড়তে হচ্ছে না। আগের নির্বাচন কি হতো, একজন প্রেসিডেন্ট হবে, মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, এখন তার জন্যই সকল আয়োজন হতো। তো এবার তো সেরকম না, এবার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবং এখানে ট্রু প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এখানে দুইজনেরই পাল্লা যথেষ্ট ভারী। প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে যে আসবে সে, তাকে মেনে নিতে কারো কোনো সমস্যা থাকা উচিত না। গণতান্ত্রিক প্রক্রিয়া যে আসবে সে। তবে এই নির্বাচন নিয়ে যেভাবে আলোচনা হয়েছে দেশের ক্রিকেটের ইতিহাসে, তা ছিল নজিরবিহীন। ইলেকশন কমিশনার আর সরকারের চেষ্টা বিতর্কহীনভাবে অক্টোবরের নির্বাচনের সব আনুষ্ঠানিকতা শেষ করা। প্রশ্ন, সম্ভব হবে তো?
ছোটোখাটো দু একটা নির্বাচন ঘিরে সিচুয়েশন তৈরি হয়েছে, যেটা আমরা মনে করি যে আমরা সেগুলোকে মিটিগেট করার চেষ্টা করেছি। আমরা সবার সাথে কথা বলেছি যে এই যে দখল বা ব্যাড প্র্যাকটিস এগুলো আমরা অ্যাভয়েড করে চলি সকল দিক থেকে। খসড়ায় ছিলেন না ইফতেখার মিঠু, সেই সাথে 15 ক্লাব ও 5টি জেলা, কিন্তু পূর্ণাঙ্গ তালিকায় ফেরানো হয়েছে ক্লাব ও কর্মকর্তাদের। আবু নাইম, 71। শনিবার কলম্বোতে হবে সাফ অনূর্ধ্ব-17 ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল। মেগা ফাইটে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশের ছেলেরা। টুর্নামেন্টে এখন পর্যন্ত 2 দলই অপরাজিত, তাই জমজমাট এক ফাইনালের অপেক্ষায় দর্শকরা। সাফ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কায় গিয়েছিল বাংলাদেশ দল, এখন পর্যন্ত সঠিক ট্র্যাকেই আছে ওরা। শনিবারের ফাইনালের আগে শুক্রবার হালকা অনুশীলন করেই সময় কাটিয়েছে বাংলাদেশ দল। ফাইনালে ভারতকে হারিয়ে ট্রফি উঁচিয়ে ধরার ব্যাপারে ওরা দারুণ আশাবাদী। টুর্নামেন্টে এখন পর্যন্ত প্রতিপক্ষের জালে 10 বার বল পাঠালেও কোনো গোল হজম করেনি বাংলাদেশ। এমন পরিসংখ্যান ওদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। আর প্রতিপক্ষ ভারতও এখনো হারেনি কোনো ম্যাচ, তাই ফাইনালটা খুব একটা সহজ হওয়ার কথা না বাংলাদেশের জন্য। কিন্তু পারফরমেন্সের কারণে ওরাই মাঠে নামবে ফেভারিট হিসেবে। ভারতের তেলেঙ্গানায় গোলকোন্ডা মাস্টার্স জিতেছেন বাংলাদেশের গলফার জামাল হোসেন। অতিরিক্ত বৃষ্টির কারণে ফাইনাল রাউন্ড বাতিল হলে জামালকে জয়ী ঘোষণা করা হয় শুক্রবার। বিজয়ী হয়ে জামাল পেয়েছেন 15 লক্ষ রুপি আর অর্থ পুরস্কার। সেই সুবাদে পিজিটিআই র্যাঙ্কিংয়ে 14 থেকে 10-এ এসেছেন এই গলফার। হায়দ্রাবাদ গলফ অ্যাসোসিয়েশনের কোর্সে বৃহস্পতিবার পর্যন্ত 23 আন্ডার পারে 187 স্কোরে ছিলেন জামাল। শুক্রবার মাঠে খেলা না গড়ালে শিরোপা নিশ্চিত হয় তার। 19 আন্ডার পারে 191 স্কোর নিয়ে রানার্স আপ হন এই ভারতের অক্ষয় শর্মা। 40 বছর বয়সী জামাল ক্যারিয়ারের 6ষ্ঠ শিরোপা জিতে চোখ রাখছেন অক্টোবরে দিল্লির ডিপি ওয়ার্ল্ড ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপে। স্যাটারডে নাইটে ব্লকবাস্টার ম্যাচ সিজনের প্রথম মাদ্রিদ ডার্বি মাঠে নামছে স্পেনের 2 রাঘব বোয়াল। টানা 6 ম্যাচ জয়ে টেবিলের মগডালে রিয়াল মাদ্রিদ, এদিকে টালমাটাল আতলেটিকো মাদ্রিদ। আতলেটিকোর ঘরে খেলা শুরু বাংলাদেশ সময় শনিবার রাত 8:15। কোহিনুর কনার প্রিভিউ রিপোর্ট। স্পিরিট, ইন্টেন্সিটি, এক্সাইটমেন্ট, স্প্যানিশ ফুটবল হিস্ট্রিতে এল ক্লাসিকোর পরেই আলোচনার কেন্দ্রে মাদ্রিদ ডার্বি। রিয়াল মাদ্রিদের অ্যাটাক ভার্সেস আতলেতিকো মাদ্রিদের আয়রন ডিফেন্স। একদিকে ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র, অন্যদিকে আর্জেন্টাইন হুলিয়ান আলভারেস। 16 আনা উন্মাদনায় ভাসাতে মাঠে ফিরছে এই 2 জায়ান্টের মহারণ। স্প্যানিশ লা লিগা সিজনের প্রথম মাদ্রিদ ডার্বি আতলেতিকো মাদ্রিদের ঘরে। শনিবার রাত 8:15 শাভির দলের সামনে সিমিওনের শিষ্যরা। গেল সিজনে 2 দলের লড়াইটা ছিল একেবারে সমানে সমান। 2টি ম্যাচই শেষ হয়েছে 1-1 গোলের ড্র নিয়ে। তবে 2 দলের অতীত পরিসংখ্যানে ঠেরে গিয়ে লস ব্লাঙ্কোস। 240 মিটিংয়ে রিয়ালের জয় 123 ম্যাচে, অন্যদিকে আতলেতি জিতেছে 59 ম্যাচ, 58 ম্যাচ হয়েছে ড্র। এবারের আসরে 1-এর পর 1 ফ্ললেস পারফরমেন্স দিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। এখনো পর্যন্ত আছে আনবিটেন। টানা 6 ম্যাচ জিতে পূর্ণ 18 পয়েন্ট নিয়ে টেবিলের চূড়ায় ভিনি এমবাপেরা। ব্যালন ডি'র জিততে না পারলেও ফর্মটা ঠিকই ধরে রেখেছেন এই ডুও। বিশেষ করে ফরাসি সুপারস্টার মাঠে নামলেই যেন স্কোর শিটে তোলা হয়ে যায় তার নাম। চলতি সিজনের সব প্রতিযোগিতা মিলিয়ে 7 ম্যাচে গোল করেছেন 9টা। তবে বিগ ম্যাচে পাওয়া যাচ্ছে না আলেকজান্ডার আর্নল্ড, মেন্দি আর রুডিগারের সার্ভিস। ফিরছেন দানি কারবাহাল আর মিলিতাও। ফ্রন্ট লাইনে ভিনি এমবাপে তো আছেনই, সাথে থাকছেন আর্জেন্টাইন ইয়াংস্টার মাসান্তোয়ানো আর আর্দা গুলার। এদিকে টালমাটাল সময় পার করছে আতলেতিকো মাদ্রিদ। 6 ম্যাচে মোটে 2 জয়ে আছে টেবিলের 9 নম্বরে। মাত্র 64 ঘন্টার ব্যবধানে রিয়ালের বিপক্ষে মাঠে নামতে হচ্ছে আতলেতিকোকে। রিকভারি করে রিয়ালকে টেক্কা দেয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সিমিওনের ছেলেদের জন্য। স্বস্তি বলতে একটাই, ম্যাচটা নিজ ঘরে। এই ম্যাচে সিমিওনের মূল ভরসা আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী হুলিয়ান আলভারেস। চলতি সিজনে যার নামের পাশে 4খানা গোল। কোহিনুর কনা, 71। এই ছিল এখনকার খেলা যোগে সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।